ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পেই মিলছে না তেল। গুলশানে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা, জনপ্রত্যাশা পূরণে কাজ করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন। বিএনপি চেয়ারম্যানের 20তম কারাবন্দী দিবস আজ। 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের নেতা তারেক রহমান। এবং ছুটির দিনের সকাল থেকে জমজমাট ঈদ কেনাকাটা, রাজধানীর বিপণী বেতানে ক্রেতাদের ভিড়। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক, দিনভর ভালো বিক্রির আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। সৌদি আরবে তেলের খনি লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের প্রতিরক্ষা বাহিনী শেষ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আজ রাতে ইরানে এ যাবৎকালের ভয়াবহ বোমা বর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হয়েছে। ইরানের এসব হামলার পেছনে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে। এর জেরে মুখ খোলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে, সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। এরপরই চলমান যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক বিবৃতিতে দ্রুত সহিংসতা বন্ধে এবং কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানায় মস্কো। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমা বর্ষণ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ওয়াশিংটন। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পেই মিলছে না তেল। এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহ করার জন্য মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির তীব্র লাইন দেখা গেছে এবং এই কারণে চাপ পড়ছে পেট্রোল পাম্পগুলোতে। কিন্তু এখানে সরকার বিধিনিষেধ যে রয়েছে সেই বিধিনিষেধ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ তেলই যানবাহনগুলোকে দেওয়া হচ্ছে। বিভিন্ন বিভাগ ওয়ারি সরকার থেকে তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সেই পরিমাণ মতো পেট্রোল পাম্পগুলো তেল দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চালকরা সেটি মানতে রাজি হচ্ছেন না। অনেক সময় দেখা যায় বাকবিতণ্ডাও তৈরি হচ্ছে পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে।
সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা যদি বলি তাহলে একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল এবং অকটেন সংগ্রহ করতে পারবেন। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই সীমা নির্ধারণ করা হয়েছে 10 লিটার। এছাড়া এসআইভি বা জিপ বা মাইক্রোবাসের জন্য প্রতিদিন 20 থেকে 25 লিটার বেশি তেল দেওয়া হবে না বলে সরকার থেকে ঘোষণা করা হয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে তেলের কোনো সংকট নেই। সংকট না থাকার পরেও মানুষ প্যানিকড হয়ে যে তেল সংগ্রহের যে প্রবণতা তৈরি হয়েছে তার জন্যই এই তীব্র যানজট তৈরি হয়েছে পেট্রোল পাম্প এলাকার আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত আমি এখন রয়েছে আসাদ গেট এলাকাতে, সেখানে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। যেমন মোটরসাইকেল আছে তেমনি ব্যক্তিগত গাড়িও রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যানজট, এই তীব্র লাইনের কারণে যে যানজট সৃষ্টি হচ্ছে সেই যানজটের সৃষ্টির কারণে অন্যান্য যে গাড়ি চলাচল সেই গাড়ি চলাচলও কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই হিমশিম খাচ্ছে যে ট্রাফিক পুলিশ রয়েছে সেই ট্রাফিক পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা এই তেল সরবরাহের ক্ষেত্রে অনেকটাই সতর্ক হয়ে তেল সরবরাহ করছেন। এই ছিল আমার কাছে আসাদ গেট থেকে সর্বশেষ। আমরা এখন যাব রাজশাহীতে। রাজশাহীতে আছেন সহকর্মী আমার রকি, সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীর পেট্রোল পাম্পগুলোর অধিকাংশই বন্ধ, যেগুলো খোলা আছে সেখানেও বেশ হট্টগোল এবং অনেক আসলে গাড়ি সেখানে ভিড় করছেন তেল নেওয়ার জন্য। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী নগরীর একেবারে কুমারপাড়ার যে পেট্রোল পাম্প রয়েছে সেই কুমারপাড়া পেট্রোল পাম্পে এখানে মোটরসাইকেল এবং গাড়ির অনেক চাপ রয়েছে এবং এখানে আসা যারা ক্রেতা রয়েছেন, বিশেষ করে যাত্রী রয়েছেন, তারা বলছেন যে এখানে আসলে মোটরসাইকেলের জন্য মাত্র 200 টাকার অকটেন তারা দিচ্ছেন, এখানে কোনো ধরনের পেট্রোল তারা পাচ্ছেন না। পাশাপাশি এখানে প্রাইভেট কারের জন্য 10 লিটার তেল দেওয়ার কথা, অকটেন বা পেট্রোল, সেটিও তারা পাচ্ছেন না। এছাড়া অভিযোগ রয়েছে এখানে মাইক্রোবাসের জন্য 20 থেকে যে 25 লিটার দৈনিক তেল দেওয়ার কথা সেখানেও কিন্তু ব্যত্যয় ঘটছে। পাশাপাশি এখানে লোকাল বাস 70 থেকে 80 লিটার তেল পাওয়ার কথা, সেটি কিন্তু এখানে কোনোভাবে তারা পাচ্ছেন না। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাক ডিজেল পাওয়ার কথা 200 থেকে 220 লিটার দৈনিক, কিন্তু এগুলো কিন্তু কোনোভাবে তারা দিতে পারছেন না। কিন্তু পাম্প মালিকরা আমরা কথা বলেছি যেগুলো খোলা আছে তারা বলছেন যে পাম্পের মজুদ আছে এবং তারা আসলে চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করছেন। তবে অধিকাংশ পাম্পগুলো কিন্তু আমরা নগরীর বন্ধ দেখছি এবং অনেকেই বলছেন তারা আসলে সিন্ডিকেট করে আসলে খোলা বাজারে তেল বিক্রি করছেন বেশি দামে, যে কারণে পাম্পগুলোতে তারা তেল বিক্রি করছেন না। গতকাল থেকে আর রাজশাহীতে কিন্তু এই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু বেশ কিছু খোলা বাজারে 140 টাকা করে এখানে কিন্তু তেল বিক্রি হতে দেখেছি, বিশেষ করে অকটেন এবং পেট্রোল সেগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে। এই কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন এই সাধারণ মানুষেরা। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর আসাদ গেট এলাকায়। গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের কর্মশালা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে জাতিকে একটি ভালো সংসদ উপহার দিতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণেই সংসদ কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য 2 দিন ধরে সংসদীয় কার্যক্রম, বিধিবিধান ও সংসদীয় আচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দলটি। এই কর্মশালার শেষ দিন সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছে তার কাছে। ইমরুল,
296 জন সংসদ সদস্য এবার ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 219 জনই সব দল মিলিয়ে বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি সব মিলিয়ে 219 জন একেবারে নতুন সংসদ সদস্য, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা সহ 219 জন। তার মধ্যে 146 জনের বিএনপির, এবং বিএনপি তাদেরকে আসলে প্রস্তুত করার জন্য যে 2 দিনের যে কর্মশালা সেটি গতকাল শুরু করেছে, আজকে শেষ হচ্ছে। আজকে প্রথম অধিবেশনও প্রায় শেষ পর্যায়ে, বেলা 2:30টার থেকে দ্বিতীয় সেশন শুরু হবে, 4:30টার দিকে এটি শেষ হবে। এখন পর্যন্ত সকালের সেশনে যারা জয়েন করেছেন বা ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগ আংশিক কয়েকজন এমপি এখানে অংশগ্রহণ করেছেন। বিকালের সেশনে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের এমপিরা এই ট্রেনিং সেশনে অর্থাৎ প্রশিক্ষণ কর্মশালায় তারা যোগ দিবেন। মূলত আজকে প্রধানমন্ত্রী আসেননি, তবে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান এই কর্মশালায় উপস্থিত রয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য যারা সিনিয়র মন্ত্রী রয়েছেন, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, তারা ক্লাস নিচ্ছেন। যদি আমরা বলি, কিছুক্ষণ আগেই 20 মিনিট আগেই সালাউদ্দিন আহমেদ এখান থেকে বেরিয়ে গেলেন এবং উনি যেটা বললেন যে নতুন এমপিদের কোনো চ্যালেঞ্জ তৈরি হবে কিনা বা সংসদের কার্যক্রমে, যেহেতু বেশিরভাগ সদস্য নতুন, তিনি এটা জবাবে বলেছেন যে এটি আসলে যেহেতু নতুন, তাদেরকে আসলে তারা এই সংসদকে প্রাণবন্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটি উনি বলেছেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশানে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহিন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11ই জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7ই মার্চ ভোররাতে আলোচিত 1-11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1-11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1-11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে
শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। শিশু প্রহরে চলছে জমজমাট পাপেট শো। গল্প বলার আসরে উচ্ছ্বসিত শিশুরা, খুদে পাঠকদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর একুশে বইমেলা। ঐতিহাসিক ৭ মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ঐতিহাসিক এ ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্রে রূপ নেয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। শিশুদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর একুশে বইমেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছি তার কাছে। রনক, আজ ১০ম দিনের মতো চলছে অমর একুশে বইমেলা। আজ সকাল ১১টার দিকে খুলে দেওয়া হচ্ছে বইমেলার প্রবেশদ্বার এবং তারপর থেকেই দর্শনার্থীরা এবং বইপ্রেমীরা আসা শুরু করেছেন। বিশেষ করে মেলার অন্যতম আকর্ষণ শিশু প্রহর। প্রতি সপ্তাহের এই শুক্র এবং শনিবার চলে শিশু প্রহর এবং পরিবারের যারা বড়জনরা আছেন তারা কিন্তু তাদের শিশুদের নিয়ে আসলে এখানে আসেন এই আনন্দ উপভোগ করার জন্য। কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল কাকতারুয়া পাপেট থিয়েটারের পাপেট শো। সেখানে যে চরিত্রগুলো ছিল সেইটিতে আসলে তারা আসলে মুখরিত করে রেখেছিল পুরো শিশু প্রাঙ্গণ। এবং পরিবারের সাথে যে ছোট্ট সোনামণিরা এসেছেন তাদের আসলে কলকাকলিত মুখরিত হয়েছিল এতক্ষণ পুরো বইমেলা প্রাঙ্গণের এই পাপেট থিয়েটার শো। তারা যে চরিত্রগুলো আছে তাদের সাথে কিন্তু তারা নেচেছে, গেয়েছে, বিভিন্ন ধরনের আনন্দ করেছে। এবং ১২টা ২০ মিনিটে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে গল্পের আসর। সেখানে বিভিন্ন শিক্ষণীয় গল্প আসলে বাচ্চাদের শোনানো হবে বিভিন্ন ধরনের গান এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে। এবং আমরা দেখছি যে এখানে বায়োস্কোপ রয়েছে। শিশুরা কিন্তু এই বায়োস্কোপও কিন্তু আসলে উপভোগ করছেন। আমাদের যে ঐতিহ্য রয়েছে বায়োস্কোপ, সেই বায়োস্কোপ দেখে কিন্তু আসলে শিশুরা তাদের বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করছেন। তো এই ছিল আমার কাছে বইমেলা থেকে এখনকার মতো সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম একুশে বইমেলা প্রাঙ্গণে। সময় সংবাদে আরো থাকছে। ইপিএল এর ছন্দে না থাকলেও এফএ কাপে উঠছে লিভারপুল। উলফসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অলরেডি ৩-১ জয় আনে স্লট বাহিনী। এবার বাণিজ্যের সংবাদ। ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আছেন অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু সাপ্তাহিক যে ছুটির দিনগুলো থাকে সেগুলোতে কিন্তু ঈদ কেনাকাটা আরও বেশি জমে ওঠে। আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবার, এই উপলক্ষে কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন শপিং মল মার্কেটগুলোতে কিন্তু ঈদ কেনাকাটা শুরু হয়ে গেছে। ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে গেছে। মূলত সকাল সকাল ভিড় একটু কম থাকে মার্কেটে, সেই সঙ্গে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। এই কারণেই কিন্তু সকালের এই সময়টাকে কিন্তু বেছে নেন অনেকে কেনাকাটা করার জন্য। এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা শপিং মলের জুতার দোকানগুলোতে। ঈদের নতুন পোশাক কেনার শেষে কিন্তু প্রয়োজন হয় একজোড়া নতুন জুতার। একজোড়া নতুন জুতা ছাড়া কিন্তু ঈদের আনন্দ বলা যায় একটু অপূর্ণই থেকে যায়। এই কারণে কিন্তু যাদের নতুন জামা কেনা শেষ হয়ে গেছে তারা কিন্তু ভিড় করছেন এই জুতার দোকানগুলোতে। মেয়েদের পছন্দের তালিকায় এবার কিন্তু শীর্ষেই রয়েছে বরাবরের মতোই হাই হিল, বিভিন্ন ডিজাইনের হাই হিল, বিভিন্ন ধরনের কাজ করা চুমকির কাজ, পুঁতির কাজ করা যে হাই হিলগুলো এবার কিন্তু সেগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। এছাড়া কিন্তু ছেলেদের জন্যও কিন্তু ছেলেরাও কিন্তু এবার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে লোফার কিনছেন, যে জুতাগুলো পাঞ্জাবির সাথে যায় সেগুলো কিনছেন। বাচ্চাদেরও নানান ধরনের কালেকশন এসেছে এবার। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর। মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সহায়তা দেবে সরকার। সকালে সিলেটে এক অনুষ্ঠানে কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ভিসা মেয়াদ শেষ হলো, আমরা সঙ্গে সঙ্গে
আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। অ্যাপস্টিন কাণ্ডে ট্রাম্পের বিরুদ্ধে এবার কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এলো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরও কিছু নথি প্রকাশ করেছে। যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত এসব নথিতে এক অজ্ঞাতনামা নারীর সাক্ষাৎকারের সারসংক্ষেপ উল্লেখ করা আছে, যেখানে ওই নারী অভিযোগ করেন তিনি যখন কিশোরী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিলেন। 2019 সালে এফবিআই 4 বার ওই নারীর জবানবন্দি নিয়েছিল। হোয়াইট হাউস এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। সময় সংবাদ। এবারে এফএ কাপের খবর। কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিভারপুল। পঞ্চম রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারালো অলরেড। মলিনেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ, কিন্তু বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোর শিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগে আবারও দৃশ্যপটে অলরেড। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। দু গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় উলভস। 74 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন কার্টিস জোন্স। পরে অতিরিক্ত সময়ে উলভসের হয়ে স্কোর করেন হুয়াং চিচান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ। ইরাক কাতারেও হামলা, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। ওয়াশিংটন তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইরানের। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানির দাম বৃদ্ধি ও মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সাধারণ গ্রাহক। ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পেই মিলছে না তেল। এবং গুলশানে বিএনপির এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালা। জনপ্রত্যাশা পূরণে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সংসদের অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।